ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যেমন আমি তোমাদের প্রমিস করেছিলাম, আমি বায়োলজির তোমাদের লাইফ সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা করে সাজেস্টিভ ভিডিও নিয়ে এসেছি এবং আজকে নিয়ে এসেছি লাস্ট চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 5 এর সাজেস্টিভ ভিডিও। এখান থেকে আমি যে কটা কোয়েশ্চেন বলবো সেগুলোই যদি তোমরা এক্সামে পড়ে চলে যাও তোমরা কিন্তু 90+ মার্কস অবশ্যই স্কোর করতে পারবে, ঠিক আছে। এর আগে আমি অলরেডি চ্যাপ্টার 1, 2 and 4 এর ভিডিও দিয়েছি সাজেশন, 3 এরটা এখনো দেওয়া হয়নি, সেটা দেব। তো আগের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু লাস্টে আমি যে প্লেলিস্টের লিঙ্কটা দেবো সেটা ফলো করবে, তাহলেই দেখতে পাবে। ওকে, তাহলে চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। দেখো, প্রথমেই তোমাদের রয়েছে নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র থেকে কি কি কোয়েশ্চেন এসেছে টেস্টে, বিভিন্ন স্কুলের টেস্ট, বিভিন্ন জেলাতে, তার বেসিসেই কিন্তু আমরা পুরো সাজেশনটা তৈরি করেছি। দেখো কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে তোমাদের। এক বলতে পারে যে বজ্রপাতের দ্বারা কিভাবে প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন হয় তা ব্যাখ্যা করো। তার মানে নাইট্রোজেন ফিক্সেশন যেটা প্রাকৃতিকভাবে হচ্ছে সেটা কিভাবে হচ্ছে বলতে হবে। এখানে তোমাদেরকে কিন্তু ইকুয়েশন গুলো ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে যাবে যাতে তোমরা লিখতে পারো। ওকে, সেকেন্ড দেখো যে কোয়েশ্চেনটা একদম হট টপিক, বারবার দিচ্ছে যে আইদার দুটি স্বাধীনজীবী নাইট্রোজেন ফিক্সেটিং ব্যাকটেরিয়ার নাম লেখো, অথবা দুটি নীলাভ সবুজ শৈবালের নাম লেখো যারা নাইট্রোজেন ফিক্স করতে পারে, অথবা মিথজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো যারা মাটিতে নাইট্রোজেনকে ফিক্স করতে পারে, ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার নাম বা শৈবালের নাম তোমাকে লিখতে দিতে পারে। দুটো করে ব্যাকটেরিয়ার নাম বা শৈবালের নাম কিন্তু প্র্যাকটিস করে যাবে। ওকে, নেক্সট, যদিও আসেনি বাট আসতে পারে, লেগ হিমোগ্লোবিন কোথায় দেখা যায়, ঠিক আছে, এটা তোমাদের কোয়েশ্চেন করতে পারে। নেক্সট দেখো, অ্যামোনিফিকেশন কাকে বলে, এতে সাহায্যকারী দুটি ব্যাকটেরিয়ার নাম লেখো। স্টার মার্ক দাও, অনেকবার এসেছে। নাইট্রিফিকেশন বলতে কি বোঝো, এর দুটি ব্যাকটেরিয়ার নাম লেখো, এটাও আসতে পারে। তবে মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় প্রত্যেকটা টেস্ট পেপারের পেজেই আমরা দেখতে পেয়েছি যেটা ডিনাইট্রিফিকেশন থেকে কোয়েশ্চেন এবং তাতে সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলির নাম, ঠিক আছে। তো ব্যাকটেরিয়াগুলোর নাম কেন ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় তোমাকে ব্যাকটেরিয়া নাম দিয়ে দেবে, দিয়ে বলবে যে এরা কোন প্রক্রিয়ায় সাহায্য করে সেটা লেখো। তাই কোন ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় সাহায্য করে সেটা কিন্তু খুব ভালোভাবে পড়ে তোমরা যাবে। ওকে, তো আর একটা কোয়েশ্চেন করতে পারে এখান থেকে যে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কেন পরিবেশের জন্য ক্ষতিকারক, কারণ এরা মাটির নাইট্রোজেনকে ভেঙে পরিবেশে ফিরিয়ে দিচ্ছে নাইট্রোজেন গ্যাস রূপে, তার ফলে কি হচ্ছে, মাটিতে উর্বরতা কমে যাচ্ছে, সেই জন্য এরা ক্ষতিকারক। তো এটাই গুছিয়ে তোমাদেরকে 1 মার্ক বা 2 মার্কের জন্য লিখতে দিতে পারে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বারবার এসেছে একটু ব্রড কোয়েশ্চেনের মধ্যে এই পার্ট থেকে, যে মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র কিভাবে ব্যাহত হচ্ছে তার দুটি উদাহরণ দাও, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা মাটি বা জলের যে আম্লিক বৃষ্টির ফলে সেটা কিভাবে অম্লীকরণ হচ্ছে সেটা উদাহরণ দিতে পারো, বিশ্ব উষ্ণায়নের উদাহরণ দিতে পারো নাইট্রাস অক্সাইডের দ্বারা, বা নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড কিভাবে স্থানীয়ভাবে ঘনত্ব বৃদ্ধি পেয়ে বায়ু দূষণ ঘটাচ্ছে সেটা লিখতে পারো। যে কোনো দুটি উদাহরণ দিতে হবে, ঠিক আছে। তো কোয়েশ্চেনটা এভাবেও যেমন দিতে পারে, ঘুরিয়েও দিতে পারে যে কৃষি ক্ষেত্রে অতিরিক্ত নাইট্রোজেন সার প্রয়োগের ফলে পরিবেশের কি ক্ষতি হচ্ছে, তখন এই তিনটেই অ্যান্সার হবে, ঠিক আছে। অথবা এভাবে তোমাকে কোয়েশ্চেন করতে পারে মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কিভাবে তা পৃথিবীর গড় উষ্ণতা এবং মাটি এবং জল দূষণ ঘটাতে পারে লেখো। তো গড় উষ্ণতা বাড়াচ্ছে কারণ নাইট্রাস অক্সাইড একটা কি গ্যাস, একটা গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে, এবং মাটি এবং জল দূষণ ঘটাচ্ছে আম্লিক বৃষ্টি করে, ঠিক আছে, অ্যাসিড বৃষ্টি করে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোয়েশ্চেন করতে পারে তোমাদের। দেখো নেক্সট, এবারে আমরা চলে যাচ্ছি নেক্সট পার্টে। নেক্সট পার্ট থেকে তোমাদের যেটা আসতে পারে, এসেছে অনেকবার, এসপিএম বলতে কি বোঝো, ঠিক আছে, এটা স্টার মার্ক দিয়ে রাখো। গ্রিন হাউস গ্যাসগুলোর নাম করে যাবে, কারণ হয়তো তোমাকে তিনটে গ্রিন হাউস গ্যাসের নাম দিল, একটা অন্য কোনো গ্যাসের নাম দিয়ে দিল, দিয়ে বৈসাদৃশ্য খুঁজতে দিল, তো গ্রিন হাউস গ্যাস কোনগুলো নাম পড়ে যাবে। স্টোন ক্যান্সার কাকে বলে, ঠিক আছে, বারবার এসেছে, অ্যাসিড বৃষ্টির সাথে রিলেটেড। স্টোন ক্যান্সার কাকে বলে, কেন হয়, উইথ ইকুয়েশন, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে H2SO4 রিঅ্যাক্ট করে কিভাবে ক্যালসিয়াম সালফেট তৈরি হয়, উইথ ইকুয়েশন পড়ে যাবে। মাটির উপরে অ্যাসিড বৃষ্টির প্রভাব, ঠিক আছে, অ্যাসিড বৃষ্টির অনেক প্রভাব রয়েছে, তবে তার মধ্যে মার্বেলের যে স্মৃতিসৌধ তাদের উপরে প্রভাব অর্থাৎ স্টোন ক্যান্সার এবং মাটির উপরে প্রভাবটা বারবার এসেছে, তো এটাকে তোমরা স্টার মার্ক করে যাও, এই দুটো প্রভাবই মেনলি তোমাদের আসবে।
নেক্সট বলছে দেখো ভেরি 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 ইম্পর্টেন্ট, ইউট্রোফিকেশন এবং অ্যালগাল ব্লুম কিভাবে জল দূষণ ঘটায়। ইউট্রোফিকেশন বা অ্যালগাল ব্লুম কাকে বলে, কিভাবে জল দূষণ ঘটায়, কোনটির ফলে কোনটি হয়, কোনটি কারণ কোনটি ফলাফল এই দুটির, এভাবে কিন্তু অনেকভাবে ঘুরিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে, বা কেন হয়, ঠিক আছে, কি দূষণের ফলে হয়, কি কি জলে মিশলে হয়, নানা রকম ভাবে কোয়েশ্চেন করতে পারে। নেক্সট আরেকটা যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইউট্রোফিকেশনের ফলে ডিজলভড অক্সিজেনের পরিমাণ বাড়ে এবং বিওডি কমে, এটি সত্য না মিথ্যা? দেখো আমি বলে দিচ্ছি এখানে এটা মিথ্যা হবে, কারণ তোমরা জানো ইউট্রোফিকেশন হলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বাড়বে না, এটা কমবে, এবং যখন জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে তখন বিওডি বাড়ে, ঠিক আছে। ডিজলভ অক্সিজেন এবং বিওডি কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। তো এখান থেকে তোমরা কিন্তু বিওডি কাকে বলে সেটাও একটু পড়ে যাবে, ওকে। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদেরকে যে কোনো রোগের নাম দিয়ে দেবে, দিয়ে বলবে এটি কোন ভারী ধাতুর দূষণের ফলে, জল দূষণের ফলে হয়েছে। ডিসলেক্সিয়া, ইটাই মিনামাটা, ঠিক আছে, ইত্যাদি রোগের কারণ তোমাদের লিখতে দিতে পারে। নেক্সট খুব ইম্পর্টেন্ট, বারবার এসেছে, জৈব বিবর্ধন বা জীব বিবর্ধনের দুটি কুফল, ঠিক আছে, বায়ো অ্যাকিউমুলেশন কিভাবে কুফল ঘটায়। তোমরা একটা মানুষের দেহের কুফল লিখবে, মানুষের শরীরে কি কি কুফল ঘটাতে পারে, আরেকটা লিখবে জলজ প্রাণীদের কি কি কুফল ঘটাতে পারে, ঠিক আছে। আমি জানি না, এটা আমি বারবার তোমাদেরকে বিভিন্ন টেস্ট পেপার সলভিং ভিডিওতে আলোচনা করে দেওয়ার পরেও অনেকে তোমরা এটা আমাকে কোয়েশ্চেন করছো কি লিখবো। খুবই তো ইজি এটা লেখা, এটা একটা মানুষের শরীরে কি প্রভাব হচ্ছে লিখবে, একটা জলজ প্রাণীদের উপরে কি প্রভাব হচ্ছে লিখবে, আর একটা প্রভাব তো তোমাদের দেওয়াই রয়েছে কিভাবে মৎস্যভুক পাখিদের ডিম ফাটিয়ে দেয়, ঠিক আছে, ডিম ঠিকঠাক ভাবে সেটা ম্যাচিওর করতে পারে না, যার ফলে ডিম ফেটে যায় ডিম পরিপুষ্ট হবার আগে, সেগুলো লিখতে পারো, ঠিক আছে। জীব বিবর্ধন বলতে কি বোঝো, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। ডিডিটির এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিতে হবে কিভাবে প্রত্যেকটা খাদ্যের খাদ্য চেন যেটা আমাদের, ঠিক আছে, খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটি ট্রফিক লেভেলে কিভাবে ডিডিটির পরিমাণ বাড়ছে সেটা দিয়ে বলবে। আরেকটা কোয়েশ্চেন যেটা তোমাদের এখান থেকে করতে পারে, মৎস্যভুক পাখির ডিম ফেটে যাওয়ার কারণ কি বলে তুমি মনে করো, এখানেও কিন্তু জীব বিবর্ধনের কথাই যাবে ডিডিটির দূষণের ফলে, ঠিক আছে। নেক্সট বলছে দেখো মানুষের শ্রবণ যন্ত্র এবং হৃৎপিণ্ডের উপরে শব্দ দূষণের প্রভাব লেখো। দেখো শব্দ দূষণের নানা প্রভাব রয়েছে, বাট আমরা যেটা দেখেছি মানুষের শ্রবণ যন্ত্র এবং হৃৎপিণ্ড দিয়ে বারবার কোয়েশ্চেন আসছে, সো এই দুটো অবশ্যই প্র্যাকটিস করে যাবে। এছাড়া একবার আমি দেখেছি যে অন্যান্য প্রাণীর উপরে শব্দ দূষণের প্রভাব কি সেটার থেকেও এসেছে, তাই এটাকেও আমি ইনক্লুড করেছি, বাট মেইনলি মানুষের শ্রবণ যন্ত্র হৃৎপিণ্ডের উপরে প্রভাবটা ভালোভাবে করে যাবে। নেক্সট যাচ্ছি দেখো, এবার ক্রমবর্ধমান জনসংখ্যা এবং তার প্রভাব নিয়ে কোয়েশ্চেনের পার্টি যাচ্ছি। বলছে তোমাদেরকে ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে জল এবং বায়ু দূষণ ঘটাচ্ছে, এই কোয়েশ্চেনটা অনেকবার এসেছে তাই এটাকে আমি ফার্স্টে রেখেছি। নেক্সট বারবার আসে, খুব 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 ইম্পর্টেন্ট, 1 মার্ক 2 মার্কে, প্রকৃতির বৃক্ষ কাকে বলে এবং কেন বলা হয়, বহুবার ডিসকাস করেছি কেন বলা হয়, আমি আর এখানে ডিসকাস করছি না। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো নিচে তোমরা কমেন্ট করে জানাও কেন কাকে প্রকৃতির বৃক্ষ বলে এবং কেন বলা হয়, ওকে। নেক্সট কৃষি জমির অনুপাত এবং ব্যবহারের পরিবর্তন কিভাবে মারাত্মক প্রভাব ফেলছে জীববৈচিত্র্যে। তো কৃষি জমির পরিমাণ হ্রাস হয়ে যাওয়া, ঠিক আছে, এবং কৃষি জমি অন্য কোনো কাজে ব্যবহার হওয়ার ফলে কি কি প্রভাব পড়ছে সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে, এই কোয়েশ্চেনও এসেছে। ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী সেটা লিখতে দিতে পারে তোমাদের। ক্রমবর্ধমান জনসংখ্যা 4টি কুফল লেখো, যদি ব্রড কোয়েশ্চেন দেয় 3 নম্বরের বা 2 নম্বরে 3 নম্বরে, তাহলে সেখানে তোমাদেরকে এরকম আলাদা আলাদা না দিয়ে একটা বড় কোয়েশ্চেন দিয়ে দিলে যে 4টি কুফল লেখো, সেটাও দিতে পারে। বাট যদি শর্ট কোয়েশ্চেন করে তাহলে কিন্তু এই পার্টগুলো ইম্পর্টেন্ট, জল দূষণ, বায়ু দূষণ, প্রকৃতির বৃক্ষ, কৃষি জমির ব্যবহারের হ্রাস এবং বিশ্ব উষ্ণায়নে ক্রমবর্ধমান জনসংখ্যার প্রভাব, ওকে। নেক্সট যাচ্ছি দেখো, এবারে চলে যাচ্ছি আমরা বিভিন্ন ধরনের রোগ, ঠিক আছে, যেমন অ্যাজমা এবং ব্রঙ্কাইটিস, ভেরি ফেভারিট কোয়েশ্চেন তোমাদের কোয়েশ্চেন সেটারদের জন্য, তারা বারবার এই কোয়েশ্চেনটা করেছেন যে অ্যাজমার একটি প্রাকৃতিক কারণ, একটি রাসায়নিক কারণের নাম, রাসায়নিক কারকের নাম লেখো, ঠিক আছে। যেমন প্রাকৃতিক বললে পরাগরেণু হবে, রাসায়নিক বললে তোমরা ধোঁয়া লিখতে পারো, ঠিক আছে, ধূমপানের ধোঁয়া লিখতে পারো, এগুলো লিখতে পারো, ঠিক আছে। তো দু ধরনের কারণই প্র্যাকটিস করে যাবে। নেক্সট অ্যাজমা এবং ব্রঙ্কাইটিস কেন হয়, ঠিক আছে, মানে এদের কারণ
খুব খুঁটিয়ে পড়বে, এদের কি কি লক্ষণ হয় সেগুলো খুঁটিয়ে পড়বে। কেন বলেছি, কারণ আমরা দেখেছি 5 মার্কসের কোয়েশ্চেনে এরকম ডিরেক্টলি কারণ বা লক্ষণ হয়তো লিখতে দেয়নি, বাট লক্ষণ এবং কারণ দিয়ে তোমাকে বললে এটা কোন রোগ। তো অ্যাজমা এবং ব্রঙ্কাইটিস যেহেতু খুব কাছাকাছি এদের কারণ এবং লক্ষণগুলি, তাই খুব মাইনিউটলি খুঁটিয়ে পড়ে যাবে কোনটা অ্যাজমায়, কেন অ্যাজমা হয়, কেন ব্রঙ্কাইটিস হয়, কোনটাতে কি কি লক্ষণ দেখা দেয়, ঠিক আছে, খুব ভালোভাবে পড়ে যাবে। ওকে, নেক্সট, অতিরিক্ত ধূমপানের ফলে কোন মারণ রোগ হতে পারে, তোমরা সবাই জানো লাং ক্যান্সার হতে পারে, ঠিক আছে। নেক্সট, এখান থেকেই তোমাদের কোয়েশ্চেন করতে পারে কার্সিনোজেন কাকে বলে, অঙ্কোজিন কাকে বলে, মেটাস্ট্যাসিস কাকে বলে, এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য পড়ে যাবে। নেক্সট দেখো, আরো যেগুলো আমরা দেখেছি, অ্যানথ্রাকোসিস, নিউমোকোনিওসিস, বিসনোসিস ইত্যাদি রোগের কারণ লিখতে দিতে পারে তোমাদের, কেন হয়, ঠিক আছে, এগুলো লাংসে এই ডিজিজ গুলো কেন হয় এবং কোন কোন জায়গার মানে কোথায় কাজ করলে এই ধরনের ডিজিজ গুলো হয় সেগুলো। তো ভেরি ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন মার্ক স্টার দিচ্ছি, যদি তোমরা পারো কমেন্ট সেকশনে লিখে জানাও এই 3টে রোগ কিসের কারণে হয়। ওকে, নেক্সট, কোন বিজ্ঞানী প্রথম জীববৈচিত্র্য কথার প্রবর্তন করেন, বিজ্ঞানী রোজেন, তোমরা সবাই জানো। খাদ্য উৎপাদনে ড্রাগ এবং ওষুধ প্রস্তুতিতে, খাদ্য উৎপাদন ও ড্রাগ বা ওষুধ প্রস্তুতিতে জীববৈচিত্র্যের ভূমিকা লেখো, প্রাণীজ এবং উদ্ভিজ্জ দুটোর ক্ষেত্রেই ড্রাগ এবং ওষুধ প্রস্তুতিতে বলা হয়েছে, প্লাস খাদ্য উৎপাদনও বলা হয়েছে। ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বহুবার এসেছে, স্টার মার্ক লাগাও। নেক্সট, রেসারপিন ও সিনকোনা কোন উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়, ঠিক আছে, উদ্ভিদের ছাল না মূল, ঠিক আছে, কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়, কিসের ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা হয়, এগুলো তোমরা পড়ে যাবে, এগুলো থেকে শর্ট কোয়েশ্চেন দিতে পারে। নেক্সট, ভেরি 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 ইম্পর্টেন্ট, যদি তোমাদের বলে একটি জঙ্গলে বাঘের সংখ্যা যদি বিলুপ্ত হয়ে যায়, বাঘ যদি বিলুপ্ত হয়ে যায় বা হরিণের সংখ্যা যদি কমে যায়, তাহলে তা কিভাবে বাস্তুতন্ত্রে প্রভাব ফেলে, ঠিক আছে, বাঘ দিয়ে দিলে সেটা তোমাদের কিস্টোন স্পিসিস দিয়ে অ্যান্সার হবে, কারণ বাঘের সংখ্যা কমে গেলে হরিণের সংখ্যা বেড়ে যাবে, কারণ হরিণকে এখন আর কেউ খাচ্ছে না, তখন অতিরিক্ত হরিণরা কি করবে, জঙ্গলের সমস্ত গাছপালা খেয়ে ফেলবে, জঙ্গলের গাছপালা খেয়ে ফেললে তখন কি হবে, কিছুদিন বাদে গাছপালা না খেতে পাওয়ার অভাবে হরিণরা মারা যাবে, ফলে কিন্তু পুরো বাস্তুতন্ত্রটাই ধ্বংস হয়ে পড়বে। আবার যদি হরিণের সংখ্যা কমে যায় কি হবে, তাহলে বাঘ না খেতে পেয়ে মারা যাবে, তখন কি হবে, মারা তো যাবে না, তারা জঙ্গল থেকে লোকালয়ে চলে আসবে, তখন মানুষেরা তাদেরকে হয়তো ভয় পেয়ে পিটিয়ে মেরে ফেলতে পারে। তো এটাই তোমাদের লিখতে হবে যে বাস্তুতন্ত্রের প্রত্যেকটা প্রাণী প্রত্যেকের উপরে নির্ভরশীল, তাই যে কোনো প্রাণীর সংখ্যা কমে গেলেই কিন্তু বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হবে এবং ওভারঅল বাস্তুতন্ত্র কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বুদ্ধি করে সুন্দরভাবে গুছিয়ে লিখবে তোমরা। ওকে, নেক্সট, দু একবার এসেছে আমি দেখেছি তাই মার্ক করে দিয়েছি, আসতেও পারে, শিল্পে এবং অর্থনীতিতে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো, দুটি করে, ঠিক আছে, যদিও দু একবারই এসেছে তবু একবার চোখ বুলিয়ে যাবে। নেক্সট, ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হটস্পট নির্বাচনের শর্তগুলি লেখো, ঠিক আছে, যে 3টি শর্ত আছে, বারবার তোমাদের বলেছি, তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলেও নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও হটস্পট নির্বাচনের 3টি শর্ত কি কি। এখান থেকে টেনে কোয়েশ্চেন করতে পারে, এন্ডেমিক প্রজাতি বলতে কি বোঝো, এর একটি উদাহরণ দাও, ঠিক আছে, প্র্যাকটিস করে যাবে, একটি বা দুটি করে উদাহরণ প্র্যাকটিস করে যাবে। ভারতের 4টি হটস্পট অঞ্চলের নাম তো অবশ্যই পড়ে যাবে, এবং এখানে যে যে প্রজাতিগুলি পাওয়া যায় সেগুলোর সম্বন্ধে কিন্তু খুঁটিয়ে বই থেকে পড়ে যাবে, কারণ যে কোনো একটা প্রজাতির নাম তুলে তোমায় বলতে পারে এই ধরনের প্রজাতি কোথায় বেশি পাওয়া যায়, যেমন একটা উদাহরণ আমি তোমাদের দিয়ে দিচ্ছি, উভচর প্রাণী অ্যামফিবিয়ান্স বেশি পাওয়া যায় পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে, ঠিক আছে, তো পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে যেমন অ্যামফিবিয়ান্স বেশি পাওয়া যায়, এইভাবে কিন্তু যে কোনো কিছু দিয়ে তোমায় কোয়েশ্চেন করতে পারে। তো কি কি প্রাণী কোথায় বা কি কি উদ্ভিদ কোথায় পাওয়া যায় কোন হটস্পটে, সেটা কিন্তু খুঁটিয়ে পড়ে যাবে। ওকে, এখান থেকে ওইভাবে তো বলা সম্ভব নয়, বাট খুঁটিয়ে পড়ে গেলে যেটাই দেবে তুমি অ্যান্সার করতে পারবে। নেক্সট যাচ্ছি জীববৈচিত্র্য হ্রাস, তোমাকে যদি বড় কোয়েশ্চেন দেয় ডিরেক্টলি বলতে পারে জীববৈচিত্র্য হ্রাসের 4টি কারণ ব্যাখ্যা করো, ঠিক আছে, এই কোয়েশ্চেন বারবার এসেছে, তো স্টার মার্ক দাও। এবার যদি ছোট ছোট করে কোয়েশ্চেন দেয় তাহলে কি কি কোয়েশ্চেন আসতে পারে দেখো, 2 নম্বরের যেমন বলছে বহিরাগত প্রজাতি কিভাবে স্থানীয় প্রজাতির বিলুপ্তির কারণ হয়ে দাঁড়ায় লেখো, ইনভেসিভ স্পিসিস বা বহিরাগত প্রজাতি, তোমায় বলতে পারে একটি জলাশয়ে তেলাপিয়া মাছ ছাড়ার পরে সেই জলাশয়ের মৌরলা, পুঁটি ইত্যাদি মাছ সংখ্যা কমে গেল, কেন কমলো, তখন এই বহিরাগত প্রজাতি দিয়ে তোমাকে বলতে হবে যে তেলাপিয়া যে কোনো পরিবেশের সাথে সহজেই মানিয়ে নিতে পারে, যার ফলে, এবং এরা ওমনিভোরাস
কার্নিভোরাস, অর্থাৎ এরা যেরকম ফাইটোপ্ল্যাঙ্কটন খেতে পারে তেমনি জু প্ল্যাঙ্কটন খেতে পারে, তো যার ফলে এদের যে কোনো ধরনের খাবার খেতে পারে বলে অন্যান্য মাছের সাথে কিন্তু প্রতিযোগিতায় সহজেই এরা জিতে যায় এবং অন্যান্য মাছের সংখ্যার হ্রাস ঘটায় এবং নিজেদের সংখ্যার বৃদ্ধি ঘটায়। তো এভাবেই পার্থেনিয়াম বা ল্যান্টানা এদের নাম দিয়ে তোমাকে বলতে দিতে পারে, অথবা ডিরেক্টলি বলতে পারে বহিরাগত প্রজাতি কিভাবে স্থানীয় প্রজাতির বিলুপ্তি ঘটায় উদাহরণ সহ লেখো। সেখানেও তোমরা যে কোনো একটা প্রাণী এবং যে কোনো একটা উদ্ভিদ দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবে, ঠিক আছে? তো উদাহরণগুলো মনে রাখবে। নেক্সট বলছে দেখো, কৃষি জমির ব্যবহার রীতি পরিবর্তন কিভাবে জীববৈচিত্র্য হ্রাসের কারণ হয়ে দাঁড়াচ্ছে লেখো। তো এই কোয়েশ্চেনটা অনেকটা একই ধরনের, ওই কৃষি জমির হ্রাস হচ্ছে, সেই কৃষি জমিতে আমরা এখন শিল্প করছি, কারখানা করছি, যার ফলে খাদ্য সংকট দেখা দিচ্ছে। এছাড়া কৃষি জমিতে যে মানে কৃষি জমির হ্রাস হওয়ার ফলে জীববৈচিত্র্য, সেখানকার যে অণুজীবেরা ছিল তাদের সংখ্যা কমে যাচ্ছে, কিভাবে জীববৈচিত্র্যের হ্রাস ঘটছে সেগুলো গুছিয়ে তোমায় লিখতে হবে। নেক্সট, শিকার বা চোরা শিকার বিশ্ব উষ্ণায়ন জীববৈচিত্র্যের হ্রাসে কিভাবে প্রভাব ফেলে, ঠিক আছে? এগুলোও কিন্তু ছোট ছোট কোয়েশ্চেন তোমাদের দিতে পারে। নেক্সট যাচ্ছে দেখো সুন্দরবনের 4টি পরিবেশগত সমস্যা আলোচনা করতে দিতে পারে। এবার এই সমস্যাগুলোর মধ্যে কোনগুলো জোর দিয়ে পড়বে? খাদ্যের ভারসাম্য কিভাবে ব্যাহত হচ্ছে, বাঘের সংখ্যা কমে যাওয়া বা হরিণের সংখ্যা কমে যাওয়া দিয়ে বুঝিয়ে বলবে। সমুদ্রের জলতল কিভাবে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং যার ফলে দ্বীপভূমি নিমজ্জন কেন হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের বিভিন্ন মেরু অঞ্চলে আইস গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, যার ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং উপকূলভূমি নিমজ্জিত হয়ে যাচ্ছে, ঠিক আছে? নগরায়নের ফলে কিভাবে ম্যানগ্রোভকে ধ্বংস করা হচ্ছে। দূষণ, যেমন একটা কোয়েশ্চেন তোমাদের টেস্ট পেপারে তোমরা পাবে যে হলদিয়া শিল্পাঞ্চল কিভাবে সুন্দরবনকে ক্ষতি করছে, তো সেখানে জল দূষণটা খুব ইম্পর্টেন্ট অ্যান্সার হয়ে দাঁড়াবে, ঠিক আছে? এছাড়া মিষ্টি জলের পরিমাণ কমে যাওয়া, এটাও কিন্তু মানে ইম্পর্টেন্ট, এগুলো পড়ে যাবে। নেক্সট যাচ্ছি দেখো, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ইনসিটু এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো, উদাহরণ সহ লেখো। প্রত্যেকটার উদাহরণ পড়ে যাবে, এক্সিটুর কি কি উদাহরণ আছে, ইনসিটুর কি কি উদাহরণ আছে, এদের পার্থক্য পড়ে যাবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, নানা রকম ভাবে কোয়েশ্চেন এখান থেকে ফ্রেম করতে পারে। নেক্সট, জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং সংরক্ষিত বনাঞ্চলের প্রত্যেকটি 2টি করে বৈশিষ্ট্য এবং পশ্চিমবঙ্গে অবস্থিত 2টি করে উদাহরণ পড়ে যাবে, ঠিক আছে? তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো 2টি করে উদাহরণ দাও নিচে, পশ্চিমবঙ্গে অবস্থিত 2টি জাতীয় উদ্যান, 2টি অভয়ারণ্য, 2টি সংরক্ষিত বনাঞ্চলের। ওকে, নেক্সট যাচ্ছি দেখো, পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? তোমরা সবাই জানো সুন্দরবন। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কি ছিল এবং ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি, ঠিক আছে? নেক্সট, বায়োস্ফিয়ার রিজার্ভের বিভিন্ন অঞ্চল, কোর অঞ্চল, বাফার অঞ্চল, ট্রানজিশন জোন, তো এগুলো মানে অঞ্চলগুলোর নাম জেনে যাবে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এরপরের কোয়েশ্চেনটা, ক্রায়ো সংরক্ষণে 2টি গুরুত্ব লেখো, ঠিক আছে? 2টি গুরুত্ব দিয়ে তোমাকে দিতে পারে, অথবা তোমাকে ডিরেক্ট কোয়েশ্চেন করতে পারে ক্রায়ো সংরক্ষণের মাধ্যমে আমরা কি কি সংরক্ষণ করতে পারি, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, কি রাসায়নিক ইউজ করা হয় সংরক্ষণের জন্য, এভাবেও কিন্তু কোয়েশ্চেন ফ্রেম করতে পারে, ঠিক আছে? তো এই গেল আমাদের ক্রায়ো সংরক্ষণ থেকে কোয়েশ্চেন। নেক্সট যাচ্ছি আমরা আমাদের জেএফএম এবং পিবিআর, ঠিক আছে? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবং পিবিআর এর 2টি করে ভূমিকা লেখো জীব সংরক্ষণে। তো এটা বারবার এসেছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার মারো, ঠিক আছে? ভালো করে অবশ্যই পড়ে যাবে। ভারতের প্রথম জেএফএম কোথায় অবস্থিত ছিল, বারবার পড়িয়েছি তোমাদেরকে, তো এটাও পড়ে যাবে। ভারতের 2টি এন্ডেঞ্জার্ড স্তন্যপায়ী পক্ষী এবং সরীসৃপের নাম পড়ে যাবে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট পার্টে ঢুকছি আমরা, সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ। বাঘ, গন্ডার, কুমির, সিংহ, রেড পান্ডা, এদের সংরক্ষণের স্থান কোথায় কোথায় এদের সংরক্ষণ করা হয়, কোন প্রজেক্টের আন্ডারে, কত সাল থেকে সংরক্ষণ করা হচ্ছে, ঠিক আছে? এগুলো পড়ে যাবে। রেড পান্ডা তো খুবই ইম্পর্টেন্ট, বারবার কোয়েশ্চেন আসে রেড পান্ডা, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিকিমে সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক, এছাড়া সিকিম নয়, পশ্চিমবঙ্গের দার্জিলিং এ সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক, এছাড়া সিকিমে তোমাদের বার্সা রডোডেনড্রন পার্ক, ঠিক আছে? সেই সমস্ত জায়গায় রেড পান্ডা সংরক্ষণ করা হয়। কেন এরা বিপন্ন হয়ে উঠলো, ঠিক আছে, এইসব প্রাণীরা, তার 2টি করে কারণ, ঠিক আছে? এবং এদের সংরক্ষণের 2টি করে উপায় তোমাদেরকে কিন্তু দিতে পারে, ঠিক আছে? বিপন্ন হওয়ার কারণ মেনলি দিয়ে থাকে, কেন বিপন্ন হলো, প্রত্যেকটার বিপন্ন হওয়ার কারণ আমি বিভিন্ন ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। যারা কোয়েশ্চেন পেপার সলভিং এর ভিডিওগুলো ভালোভাবে দেখেছো আমার টেস্ট পেপার সলভিং এ, তাদের জন্য জলভাত হবে এই অ্যান্সার গুলো। নেক্সট, গ্রো অ্যান্ড রিলিজ প্রক্রিয়ায় কোন প্রাণীর সংরক্ষণ করা হয়, এটা হচ্ছে কুমির।
নেক্সট, মৌমাছির সংখ্যা হ্রাসের কারণ কি? এটা হচ্ছে কৃষি জমিতে অত্যাধিক কীটনাশকের ব্যবহারের ফলে মৌমাছির সংখ্যা কিন্তু হ্রাস পাচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের কোয়েশ্চেন গুলোই মেনলি তোমাদের আসছে লাস্ট চ্যাপ্টার থেকে। বড় চ্যাপ্টার এবং খুঁটিয়ে পড়তে হবে। এই চ্যাপ্টারে সাজেশন দেওয়া খুবই ডিফিকাল্ট, কারণ এই চ্যাপ্টারের প্রত্যেকটা পার্ট থেকে কোয়েশ্চেন এসেছে। এমন কোনো পার্ট নেই এক্সেপ্ট ন্যাটালিটি মর্টালিটির ওই পার্টটা ছাড়া যেখান থেকে কখনো কোয়েশ্চেন আসেনি। প্রত্যেকটা পার্ট থেকে টেস্ট পেপারে কোয়েশ্চেন পাবে। তো আমি বলবো সবচেয়ে বেস্ট হচ্ছে পুরো চ্যাপ্টারটাই খুঁটিয়ে পড়ে যাও, এবং তার সাথে সাথে যে কোয়েশ্চেনগুলো আমি দিলাম সেগুলো একটু বেশি জোর দিয়ে পড়ে যাও, ঠিক আছে? তো এই সাজেশন যদি তোমরা ফলো করো অবশ্যই কিন্তু তোমরা এই চ্যাপ্টার থেকে যে কোনো কোয়েশ্চেন দিলে অ্যান্সার করতে পারবে, এবং 90+ মার্কস তো অবশ্যই অবশ্যই স্কোর করতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।